সংখ্যা যে হ্রাস করছিলাম সেখানে আমরা ড্রাফট ডিগ্রেডেশন দিয়ে শেষ করছিলাম। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যালডোজকে কিভাবে আমরা কিটোজে পরিণত করতে পারি, এর পাশাপাশি কিটোজকে কিভাবে অ্যালডোজে পরিণত করতে পারি। অর্থাৎ আমরা যদি 6 কার্বন বিশিষ্ট অ্যালডোজ চিন্তা করি তাহলে গ্লুকোজ, 6 কার্বন বিশিষ্ট যদি কিটোজ চিন্তা করি তাহলে হচ্ছে ফ্রুক্টোজ। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আমরা কিভাবে একটা থেকে আরেকটায় রূপান্তরিত করতে পারি এটা নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার প্রথমটা হবে অ্যালডোজ থেকে কিটোজ। অ্যালডোজ থেকে কিটোজ, অ্যালডোজ থেকে কিটোজ। এখন একটি অ্যালডোজকে আমরা যদি ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে সেটি ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ওসাজন তৈরি করে। এই যে ওসাজন তৈরি হয়, এই ওসাজনকে আমরা যদি HCl দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে ওজোন গঠিত হয়। যে ওজোনটি গঠিত হয় সেই ওজোনকে যদি আমরা জিঙ্ক এবং অ্যাসিটিক অ্যাসিড দ্বারা বিজারিত করি তাহলে মূলত কিটোন তৈরি হয়। তাহলে আমরা যদি একটি গ্লুকোজ দেখি, দেখো CHO, CH2OH, মনে করো এটা একটি আমাদের ডিগ্লুকোজ, HOH, OHS, HOH, HOH। এই ডিগ্লুকোজের সাথে আমরা বিক্রিয়া করব ফিনাইল হাইড্রাজিন, NH2। ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে সেটা ফিনাইল ওসাজন গঠিত হবে, ফিনাইল ওসাজন। তাহলে যৌগটা হবে CH ডাবল বন্ড NH C6H5। তাহলে এর পরের কার্বন হচ্ছে এটা, এখানেও হবে NH C6H5। এরপরে হচ্ছে তৃতীয় কার্বন OH, চতুর্থ কার্বন HOH, পঞ্চম কার্বন HOH, ষষ্ঠ কার্বন CH2OH। তাহলে যে যৌগটি আমাদের গঠিত হলো ডিগ্লুকোজ ফিনাইল ওসাজন। এই যৌগটা হলো ডিগ্লুকোজ ফিনাইল ওসাজন। তাহলে ডিগ্লুকোজ ফিনাইল ওসাজন গঠিত হলো। এবার এটাকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, আর্দ্র বিশ্লেষণ করি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, তাহলে এই যৌগটার নাম হচ্ছে ডিগ্লুকোজ ফিনাইল ওসাজন, ডিগ্লুকোজ ফিনাইল ওসাজন। এবার যদি আমরা এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে গ্লুকোজন উৎপন্ন হবে, গ্লুকোজন C ডাবল বন্ড O, বাকি কার্বনগুলো যেমন থাকবে ছিল তেমনই থাকবে, HOH, CHOH, CH2OH। এই যৌগ গঠিত হবে, এটার নাম হচ্ছে ডিগ্লুকোজন তৈরি হবে। তাহলে আমরা অ্যালডোজ থেকে ডিগ্লুকোজ থেকে যাত্রা শুরু করছি, ডিগ্লুকোজ থেকে যাত্রা শুরু করছি, সেখান থেকে আমরা ওসাজন তৈরি করলাম, এরপর ওজোন তৈরি করলাম। এবার যে ওজোনটি তৈরি করলাম এটাকে আমরা জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড দ্বারা বিজারিত করব। তাহলে এখান থেকে আমরা দেখো, আমরা যদি আবার এই ডিগ্লুকোজন থেকে শুরু করি যাত্রা, তাহলে আমার ডিগ্লুকোজনটা ছিল এমন,
2 3 4 5 6 ডি গ্লুকোজন, এবার আমরা জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড দ্বারা তাকে বিজারিত করব। বিজারিত করলে আমাদের যৌগটা তৈরি হবে CH2OH CH2OH অর্থাৎ আমাদের যৌগটা তৈরি হয়ে যাবে ফ্রুক্টোজ। তাহলে তৈরি হয়ে যাবে ডি ফ্রুক্টোজ। তাহলে আমরা অ্যালডোজ থেকে কিটোজে রূপান্তর করলাম, অর্থাৎ গ্লুকোজকে আমরা ফ্রুক্টোজে রূপান্তরিত করে নিলাম। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যালডোজ থেকে কিটোজে রূপান্তর। তোমরা লিখে নাও সাথে সাথে। আচ্ছা, তাহলে অ্যালডোজ থেকে কিটোজ গেল আমাদের। এবার আমরা চলে আসি এর উল্টাটা যদি করি, কিটোজকে অ্যালডোজে রূপান্তর করি, তাহলে কিভাবে করব দেখো। কিটোজকে অ্যালডোজে রূপান্তর, কিটোজকে অ্যালডোজে রূপান্তর। তাহলে আমরা কিটোজকে মূলত যদি বিজারিত করি, তাহলে এটি পলিহাইড্রক্সি অ্যালকোহল তৈরি করে। এই অ্যালকোহলগুলো পরবর্তীতে একক্ষারীয় অ্যাসিডে রূপান্তরিত হয়, সেখান থেকে ল্যাকটোন গঠিত হয়, এবং যে ল্যাকটোনকে বিজারণে আমরা অ্যালডোজ পেয়ে থাকি। তাহলে আমরা যদি একটি ফ্রুক্টোজ নেই, দেখো ডি ফ্রুক্টোজ, যেটা একটু আগে আমরা তৈরি করছিলাম, CH2OH HOH CH2OH। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ফ্রুক্টোজ। ডি ফ্রুক্টোজ, এটাকে আমরা সোডিয়াম মার্কারি প্রোটন, হাইড্রোজেন নিকেল এর উপস্থিতি যদি বিজারিত করি, তাহলে আমরা দুটি যৌগ পাবো। একটি হচ্ছে CH2OH HOH CH2OH। তাহলে আমরা এই যৌগটা পাই, এই যৌগটার নাম হচ্ছে সরবিটল, ডি সরবিটল পাই, ডি সরবিটল। এর পাশাপাশি এই 2 নং কার্বনের গঠনটা চেঞ্জ হিসেবেও যৌগ পেতে পারি আমরা, CH2OH CH, এই কার্বনের গঠনটা চেঞ্জ হবে, বাকি সব একই রকম থাকবে। তখন ডি সরবিটল আর ডি ম্যানিটল উৎপন্ন হয়। এই দুটি যৌগ পাই। এই দুটি যৌগকে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করি, তাহলে যৌগ দুটি অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এদেরকে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করি, দেখো এখান থেকে যদি আমরা সামনের দিকে আগাই, নাইট্রিক অ্যাসিড
তাহলে যৌগ হবে এরকম, দেখো নাইট্রিক অ্যাসিড হলে এই CH2OH উপরের যে কার্বন, এখানে এটা COOH হয়ে যাবে এই মূলকটা। বাকিগুলো সব ঠিক থাকবে, বাকিগুলো ঠিক আছে, মনে করো আমি আর লিখলাম না। যোগ ওটাও একই ঘটনা ঘটবে, COOH CHOH, বাকিগুলো একই রকম। তার মানে তারা অ্যাসিডে রূপান্তরিত হবে। অ্যাসিডটা এটা হচ্ছে ডিগ্লুকোনিক অ্যাসিড, ডিগ্লুকোনিক অ্যাসিড। আর পাশের অ্যাসিডটা হবে ম্যানোনিক অ্যাসিড, ম্যানোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড আর ম্যানোনিক অ্যাসিড। এবার একে যদি আমরা হিট দেই, এটাকে যদি আমরা হিট দেই, তাহলে এই যৌগের চক্রীয়করণ ঘটে। হিট দিলে যৌগটা চক্র গঠিত হবে, এবং যে চক্রটা গঠিত হবে সেটা হবে 1 এবং 4 নং কার্বনের মধ্যে, 1 এবং 4 নং কার্বনের মধ্যে চক্র গঠিত হবে। তাহলে যৌগটা হবে এরকম, দেখো 1 HOH, এ ধরনের যৌগ গঠিত হবে। এটা হচ্ছে গামা ডি গ্লুকোনোল্যাকটন, গামা ডি গ্লুকোনোল্যাকটন, গামা ডি গ্লুকোনোল্যাকটন। ঠিক এই যৌগটা এভাবে চক্র গঠিত হবে, দেখো এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে এটা হবে গামা ডি ম্যানোল্যাকটন, ম্যানোনোল্যাকটন, গামা ডি ম্যানোনোল্যাকটন, এটা তৈরি হবে হিট দিলে। এবং যদি এটাকে তুমি আবার বিজারিত করো, তাহলে সেটা অ্যালডোজে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে আবার বিজারিত করি, যৌগ দুটিকে বিজারিত, সোডিয়াম মার্কারি প্রোটন, তাহলে আমার সেটা বিজারিত হয়ে তৈরি হবে কি, দেখো CHO COHH CHOH CHOH HOH CH2OH, এই যৌগের রূপান্তরিত হবে। তাহলে পাশের যৌগটা হবে এরকম, এটা। তাহলে একটা হচ্ছে ডিগ্লুকোজ আর ডি ম্যানোস। গ্লুকোজ এবং ম্যানোস তৈরি হবে। এভাবে আমরা তোমার কিটোজকে অ্যালডোজ গ্রুপে রূপান্তরিত করতে পারি, কিটোজকে অ্যালডোজ গ্রুপে রূপান্তরিত করতে পারি।
এর পরের টপিকটা আমরা পড়বো গ্লুকোজের গঠন নির্ণয়। এটা আরেকটি খুব ইম্পর্টেন্ট টপিক, একটি মুক্ত শিকল গ্লুকোজ অর্থাৎ চাকরিক গ্লুকোজ না, তার গঠন আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে কতগুলো পয়েন্ট পড়বো, পয়েন্টের মাধ্যমে আমরা গ্লুকোজের গঠনটার সিদ্ধান্ত আসবো আস্তে আস্তে। প্রথমে আমরা বিশ্লেষণীয় ডাটা থেকে গ্লুকোজের আণবিক সংকেত দেখতে পাই C6H12O6। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের গ্লুকোজের আণবিক সংকেত পাওয়া যায় C6H12O6। এটা কোথা থেকে আমরা এই ডাটাটা পেলাম? বিশ্লেষণীয় রসায়ন থেকে। তাহলে বিশ্লেষণীয় রসায়ন থেকে আমরা গ্লুকোজের আণবিক সংকেত পেলাম C6H12O6। তাহলে 1 নং পয়েন্টে আমরা তার কি নির্ণয় করলাম? আণবিক সংকেত, আণবিক সংকেত নির্ণয় করলাম। 2 নং পরীক্ষা আমরা দেখতে পাই যে গ্লুকোজের সাথে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করি তাহলে তারা পেন্টা অ্যাসিটেট জাতক তৈরি করে। তাহলে গ্লুকোজকে যদি আমি একটু লিখি, দেখো C6H7O OH5, একটু সাজিয়ে আমি লিখলাম এটাকে। এটা যদি দেখো C6H12O6 হবে। এটার সাথে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করব CH3CO2, এটার 5 মোল বিক্রিয়া করে। 5 মোল বিক্রিয়া করলে উৎপন্ন হয় পেন্টা অ্যাসিটেট জাতক C6H7O পিরিডিনের উপস্থিতিতে, পিরিডিন। তাহলে আমার প্রোডাক্ট হবে C6H7O OCO-CH3 আর 5 অনু অ্যাসিটিক অ্যাসিড। তাহলে যেহেতু এটা তোমার 5 অনু অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করে পেন্টা অ্যাসিটেট জাতক উৎপন্ন করে, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এই গ্লুকোজের মধ্যে 5টি OH আছে, 5টি OH মূলক বা গ্রুপ বিদ্যমান। যেহেতু এটা 5 মোল বিক্রিয়া করে পেন্টা অ্যাসিটেট জাতক উৎপন্ন করে, কাজেই গ্লুকোজের মধ্যে কয়টি OH মূলক আছে? গ্লুকোজের মধ্যে দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে আমাদের 5টি OH মূলক আছে। 3 নম্বরে যদি আমরা দেখি, দেখো তাহলে এখানে আমরা 2 নম্বর পয়েন্টে কি করলাম? OH মূলক নির্ণয় করলাম, OH মূলক নির্ণয় করলাম। তৃতীয়তে দেখো C5H12O5, C ডাবল বন্ড ও, এই যে গ্লুকোজ, এটা তোমার সায়ানোহাইড্রিন ও অক্সাইম তৈরি করে। কার সাথে বিক্রিয়া করে? NH2OH এর সাথে বিক্রিয়া করে, তোমার NH2OH এর সাথে বিক্রিয়া করে সায়ানোহাইড্রিন ও অক্সাইম তৈরি করবে। C ডাবল বন্ড NOH, C5H12O5, C ডাবল বন্ড NOH আর পানি গঠন করে। এটাকে যদি আমরা এভাবে লিখি C5H11O5CHO, তাহলে এটা ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে, ব্রোমিনের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে COOH। এটা উৎপন্ন করে। তাহলে প্রথম বিক্রিয়া থেকে আমরা এটা গ্লুকোজ, তোমার হাইড্রোজেন সায়ানাইড ও NH2OH, এখানে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে দাও,
এর সাথে বিক্রিয়া করে সায়ানোহাইডিন গঠন করে। এই বিক্রিয়া দ্বারা কি সিদ্ধান্ত নিলাম আমরা? এর মধ্যে কার্বনিল মূলক বিদ্যমান। গ্লুকোজের মধ্যে কোন মূলক আছে? কার্বনিল মূলক আছে। এই গ্লুকোজের মধ্যে কার্বনিল মূলক বিদ্যমান। আবার নিচের বিক্রিয়া দেখো, এটা গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করছে। যে অ্যাসিডটা উৎপন্ন হলো এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। এই গ্লুকোনিক অ্যাসিডকে যদি আমরা জারিত করি, এই অ্যাসিডটিকে যদি আমরা জারিত করি, আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে এটা যদি জারিত হয় তাহলে সেটা উৎপন্ন করবে C6H10O8, C6H10O8 এই যৌগ তৈরি করবে। তাহলে আমরা এই গ্লুকোনিক অ্যাসিডকে জারিত করলে ডাইকার্বক্সিলিক অ্যাসিড তোমার গ্লুকারিক অ্যাসিড উৎপন্ন করে, যার এটা হচ্ছে গ্লুকারিক অ্যাসিড। তাহলে গ্লুকোনিক অ্যাসিডকে আমরা জারিত করলে গ্লুকারিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং এই যে গ্লুকারিক অ্যাসিড উৎপন্ন হয় এটা দিয়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে গ্লুকোজের মধ্যে প্রাইমারি অ্যালকোহল গ্রুপ আছে। কোন গ্রুপ? প্রাইমারি অ্যালকোহল গ্রুপ আছে। প্রাইমারি অ্যালকোহল গ্রুপ আছে, এটার মধ্যে প্রাইমারি অ্যালকোহল গ্রুপ আছে। তাহলে আমরা এই পর্যন্ত সিদ্ধান্ত নিলাম কি কি? দেখো, এই পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম তার আণবিক সংকেত পেলাম, তার পিরিডিনের সাথে এই তোমার এই বিক্রিয়া অ্যাসিটিক অ্যান্ডের সাথে বিক্রিয়া দিয়ে সিদ্ধান্ত নিলাম তার মধ্যে 5টি ওএইচ মূলক আছে। সায়ানোহাইডিন গঠন থেকে সিদ্ধান্ত নিলাম তার মধ্যে কার্বনিল মূলক আছে। ব্রোমিন পানির এই বিক্রিয়ার সাথে সিদ্ধান্ত নিলাম তার মধ্যে প্রাইমারি অ্যালকোহল আছে। এই 3টা পয়েন্ট আমরা দেখি। আরও আছে আমাদের, চার নাম্বার, এটাকে আমরা নিকেল প্রবাহক উপস্থিতিতে বিজারিত করব। বিজারিত করলে 6টি ওএইচ গ্রুপ যুক্ত সরবিটল উৎপন্ন করে এবং এতে CH2 গ্রুপ CH2OH গ্রুপে রূপান্তরিত হয়। এতে বোঝা যায় গ্লুকোজে 6টি কার্বন সরল শিকলে আছে। যেমন দেখো, CHO, CHOH4, CH2OH, এটাকে যদি আমরা হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে বিজারিত করি তাহলে এটা সরবিটল উৎপন্ন হয়, CH2OH, CHOH4, CH2OH, সরবিটল। তাহলে আমরা সরবিটল উৎপন্ন দেখতে পাই। সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? গ্লুকোজে 6টি সরল শিকল কার্বন বিদ্যমান। গ্লুকোজের 6টি কার্বন সরল শিকল হিসেবে আছে। তাহলে এখান থেকে সিদ্ধান্ত কি? গ্লুকোজে 6টি কার্বন সরল শিকল হিসেবে আছে। গ্লুকোজে 6টি কার্বন সরল শিকল হিসেবে আছে। এটাকে আমরা অন্যভাবেও দেখাতে পারি। দেখো, C5H11O5, C5H11O5, CHO, হাইড্রোজেন সায়ানাইড দিলে উৎপন্ন হবে CHOHCN।
CHOHCN। তাহলে এটা সায়ানোহাইড্রিন তৈরি করে। এই বিক্রিয়াটা আমরা একটু আগে দেখছিলাম। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম? সেখান থেকে আমরা তৈরি করছিলাম C5H13 হেপ্টানোইক অ্যাসিড। এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, দেখো, তাহলে সেটা উৎপন্ন করবে C5H11O5 CHOH C+H। আর্দ্র বিশ্লেষণ অম্লীয় মাধ্যমে করতে হবে। তাহলে C5H11O5 CHOH সায়ানাইড C+H। এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে সায়ানাইড মূলকটি অ্যাসিড মূলকে কনভার্ট হয়ে যায়। সেখান থেকে যদি আমরা এটাকে বিজারণ করি তাহলে হেপ্টানোইক অ্যাসিড উৎপন্ন হবে। বিজারণ করলে আমাদের উৎপন্ন হবে C5H13 C+H হেক্সানোইক অ্যাসিড উৎপন্ন হবে। এখান থেকে আমরা বলতে পারি এই তোমার গ্লুকোজের মধ্যে যে 6টি কার্বন তারা সরল শিকল হিসেবে উপস্থিত আছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা এটা বলতে পারি। তাহলে আমরা প্রথমটায় দেখছিলাম তোমার গ্লুকোজের আণবিক সংকেত বিশ্লেষণী রসায়ন থেকে। দ্বিতীয় পয়েন্টের মাধ্যমে তার মধ্যে যে 5টি ওএইচ মূলক আছে সেটা আমরা প্রমাণ করলাম। তৃতীয়টায় আমরা প্রমাণ করলাম তার মধ্যে কার্বনিল মূলক আছে। এর পাশাপাশি তার মধ্যে যে অ্যালকোহল গ্রুপগুলো আছে তারা প্রাইমারি অ্যালকোহল হিসেবে আছে। চতুর্থটায় আমরা তার প্রমাণ করলাম যে গ্লুকোজের যে 6টা কার্বনের শিকলটি, এই শিকলটি মূলত সরল শিকল হিসেবে আছে। এই শিকলটি মূলত সরল শিকল হিসেবে আছে। এই প্রমাণাদির উপর ভিত্তি করে আমরা এবার গ্লুকোজের গঠনটা তাহলে বের করতে পারি। ফাইনাল পয়েন্ট আমাদের 5 নং পয়েন্ট। এদের উপর ভিত্তি করে গ্লুকোজের গঠন বিজ্ঞানী বেয়ার নিম্নোক্ত নির্ণয় করেন। বিজ্ঞানী বেয়ার গ্লুকোজের গঠনকে নিম্নোক্ত নির্ণয় করেন। CHOH 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 CH2OH। তাহলে এই গ্লুকোজের যে কাঠামো অ্যালডোহেক্সোস, এটা তৈরি করেন বিজ্ঞানী বেয়ার। অ্যালডোহেক্সোস কে কাঠামো দেন? বিজ্ঞানী বেয়ার এই কাঠামো নির্ণয় করেন। তাহলে এভাবে আমরা গ্লুকোজের কাঠামো নির্ণয় করে থাকি। এখন এই গ্লুকোজে তোমার অপ্রতিসম কার্বন কয়টা দেখতে পাও? অপ্রতিসম কার্বন আছে এখানে, অর্থাৎ কাইরাল কার্বন 1টা 2টা 3টা 4টা। তাহলে তার 2 এর পাওয়ার 4 60 তার কনফিগারেশন সম্ভব হবে। 16টি তার আলোক সক্রিয় সমাণু তৈরি হবে। এই আলোক সক্রিয় সমাণু থেকে আমরা তার ডি গঠন, এল গঠন এগুলো পেয়ে থাকি আলোক সক্রিয় সমাণু থেকে। তাহলে আজকে আমরা শুরুতে যেটা পড়লাম, প্রথমে অ্যালডোজকে কিটোজে রূপান্তর করলাম। দ্বিতীয়টায় কি করলাম? দ্বিতীয়তে এর উল্টাটা করলাম, কিটোজকে অ্যালডোজে রূপান্তর করলাম। তৃতীয় যে পয়েন্টটা পড়লাম, গ্লুকোজের তোমার গঠন নির্ণয় শিখলাম। এই 3টা টপিকই আমাদের খুব খুব ইম্পর্টেন্ট এবং 3টাই পরীক্ষায় আসার মতো টপিক। তো তোমরা একটু ভালো মতো এটা এই যে আমি ধাপগুলো দেখালাম প্রত্যেকটায়, এগুলো হচ্ছে পড়ার কিছু নেই, শুধু লিখতে হবে। যত বেশি বেশি তুমি লিখবে তত তোমার মনে থাকবে। আর এটা দেখে দেখে পড়ার কিছু নেই, দেখে পড়লে তোমার মনে হবে তুমি পারো, আসলে যখন তুমি লিখতে যাবে তখন আর পারবে না। তাহলে আমরা এই 3টা পয়েন্টে আজকে রাখি গ্লুকোজের গঠন পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে আবার আলোচনা করব। তো ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্ত।